ওকে, তো আমরা কি দেখছি, রেশনাল নাম্বারের যখন আমি ডেসিমাল রিপ্রেজেন্টেশন করব, তো কোনো একটা গ্রুপ অফ নাম্বার কি করবে, রিপিট করবে। তো এই জিনিসটা কিন্তু রেশনালের ক্ষেত্রে হবেই হবে, 100% শিওর। যেমন এখানে আমি বলেছি 7/8, এখানে দেখতে পাচ্ছি 8 7 5, এখানে তারপরে 0 রিপিট করছে, সো মানে রিপিট একটা করবেই। কিন্তু হ্যাঁ, এটা কি যেন বলেছিলাম, যে কেন রিপিট করছে তার একটা কারণ বলেছিলাম। কারণ যে ভাগশেষ যেগুলো হচ্ছে, এই যে আমি বক্স দিয়ে ঘিরে রেখেছি ভাগশেষগুলো তুমি জানো যে যেটা দিয়ে ভাগ করবে ভাগশেষগুলো তার থেকে কী হয়, ছোট হয়। তো এখানে 7 দিয়ে ভাগ করছি, তার মানে কি ভাগশেষ কত হতে পারে, 0 থেকে 6 অবধি হতে পারে। তো দেখছো এখানে 5 আছে, 1 আছে, 3 আছে, 2 আছে, 6 আছে, 4 আছে। তো এই ভাগশেষগুলো তুমি দেখবে একটা সময় পরে তো আর ডিফারেন্ট ভাগশেষ সম্ভব নয়, কারণ লিমিটেড আছে না ভাগশেষের সংখ্যা। তো আর যখন সম্ভব হবে না, তখন দেখবে যে আগেরই ভাগশেষ তুমি আবার একটা পাবে। তো যদি তুমি ধরো একটা ভাগশেষ আবার রিপিট করে, তাহলে আবার সেই পুরো সিকোয়েন্সটা কি করবে, রিপিট করবে, যার ফলে পুরো এই এই নাম্বারগুলো কি করবে, রিপিট করবে। সেই জন্যই এখানে রিপিটেশনটা পাওয়া যায়, এটাই হচ্ছে কারণ। আচ্ছা, আর এখানে যেমন 7 5 রিপিট করে গেছে। সো রেশনাল নাম্বারের ক্ষেত্রে গ্রুপ অফ ডিজিটস রিপিট করবে। হ্যাঁ, 0 রিপিট করতে পারে। 0 রিপিটের ক্ষেত্রে আমরা বলি এটা নন, এটা আমরা বলি টার্মিনেটিং, মানে টার্মিনেট করে যাচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে, তাই না? 0 রিপিট করে যাওয়া মানে কি, আমরা বলছি শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য এটা বলছি টার্মিনেটিং। ঠিক আছে, মানে শেষ, টার্মিনেট হওয়া মানে শেষ হয়ে যাওয়া। আচ্ছা, কনভার্স ইজ অলসো ট্রু, তার মানে যদি এরকম রিপিটেশন থাকে তাহলে সেটা একটা রেশনাল নাম্বারই হবে, যেটা আমরা ক্লাস 6 7-এ পড়েছিলাম, যে পৌনঃপুনিক থেকে কিভাবে ভগ্নাংশ বানানো যায়। তো সেই জিনিসটাই আমাদেরকে গ্যারেন্টি করছে যে এর কনভার্সটাও ট্রু। আচ্ছা, নেক্সট এবার বলেছিলাম যে ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে তাহলে যদি ওর দশমিকে আমরা রিপ্রেজেন্টেশন করি, দেখা যাবে কোনো রিপিটেশন পাবো না। ঠিক আছে, মানে কোনো গ্রুপ অফ ডিজিটস রিপিট করবে না। মানে কি হবে পরপর পরপর সংখ্যাগুলো, সেটা আমরা বলতে পারবো না। দেখি একটা ফোন এসছে, আমি একটু কুইকলি ফোনটা ধরে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, তো ঠিক আছে, নূর আমানের একটু প্রবলেম হয়েছে, জয়েন করতে পারছে না। যাই হোক, ওকে আবার
ইমেল পাঠালাম, দেখি হয় কিনা। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে পাই একটা ইরেশনাল নাম্বার, যার ফলে এর যে ডেসিমাল রিপ্রেজেন্টেশন হবে সেখানে কোনো রিপিটেশন তুমি পাবে না। এই যেমন 1 4 1 5 9 2 6, এরপরে কি হবে, কোনো কোনো ব্লক অফ গ্রুপ অফ ডিজিটস তুমি পাবে না যেটা রিপিট করবে। যেমন হচ্ছে এক্ষেত্রেও কোনো রিপিটেশন হবে না। কিন্তু আমরা দেখেছি যে পাইটাকে 22-এর সাথে ধরা হয়, তো এটা হচ্ছে আসন্ন মান, মানে কাছাকাছি একটা সংখ্যা, এটা কিন্তু সমান নয়। হ্যাঁ, তো এটা রাউন্ড অফ করার জন্য এটা ইউজ হয়। আচ্ছা, তো এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট। এই এক্সাম্পলটা কাজে লাগিয়ে পরীক্ষায় কোশ্চেন করা হয়। ঠিক আছে, তো এখানে কি এক্সাম্পলটা দেওয়া আছে দেখো, এখানে 1 0, তারপরে দুটো 1 0, আবার তিনটে 1 0, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে 4টে 1। তো এইভাবে দাঁড়াও, তো এই যে সংখ্যাটা দেখা যাচ্ছে, আচ্ছা আমাকে মৃন্ময় তুমি বলো তো এই নাম্বারটা কি মনে হচ্ছে তোমার? মৃন্ময়, হ্যাঁ স্যার। এই নাম্বারটা তোমার কি মনে হচ্ছে, রেশনাল না ইরেশনাল মনে হচ্ছে? স্যার ইরেশনাল মনে হচ্ছে। ইরেশনাল মনে হচ্ছে, কারণ এখানে কোনো রিপিটেশন তুমি কিন্তু দেখতে পাচ্ছ না, হ্যাঁ স্যার, রাইট? কোনো রিপিটেশন। হ্যাঁ স্যার। ওকে, হুম, তো এটাই এটাই একটা বলার ব্যাপার আছে আর কি। এই বাবা, উফ, এখানে অডিওটা সাউন্ড, এবার ঠিক আছে। চেয়ারটা কোথায়? হুম, আচ্ছা, তো এখানে কেউ একজন প্রশ্ন করেছিল যে এই আবৃত দশমিক থেকে আমরা কি করে ভগ্নাংশ বানাবো। তো সেই টেকনিকটা একটু ভুলে গেছিলো হয়তো, তার জন্য মনে করানোর জন্য আমরা আবৃত দশমিককে না দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শুদ্ধ, একটা অশুদ্ধ। শুদ্ধটা কি? শুদ্ধটা হচ্ছে দেখো দশমিকের পরেই রিপিটেশন শুরু হয়ে যাচ্ছে, আর অশুদ্ধ কি? দশমিকের পরে শুরু হচ্ছে না রিপিটেশন, তার কয়েকটা ডিজিট পরে হয়তো রিপিটেশনটা শুরু হচ্ছে। যেমন এখানে দেখছি আমরা 6 7, মানে এই 6টাকে বাদ দিয়ে রিপিটেশনটা শুরু হয়েছে। তো আমরা প্রথমে দেখলাম যে শুদ্ধগুলোকে কিভাবে ভগ্নাংশে চেঞ্জ করা যায়। তো শুদ্ধগুলোকে দেখো, এটা 67, জাস্ট 67 লিখে দাও ওপরে, আর নিচে জটার উপরে পৌনপৌনিক আছে তটা 9 লিখে দাও, ব্যাস। তারপরে কাটাকাটি গেলে কাটাকাটি করবে। 1.23, তো এটাকে 1 + 23 করে নাও, এইটাকে এবার ভেঙে নাও 23/99, তাহলে এটাকে পূর্ণ সংখ্যায় করে নাও। আর এইভাবে যদি ডাইরেক্ট করতে চাও তাহলে 123 করে এইটাকে মাইনাস করে দাও, বাকি যেগুলোর উপরে নেই পৌনপৌনিক সেগুলো মাইনাস করে নাও, আর নিচে জটার উপরে পৌনপৌনিক আছে তটা 9, তাহলে একই জিনিস তুমি পাবে। আচ্ছা, এবার আসছে আমাদের অশুদ্ধর ক্ষেত্রে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো 12 23 সবটা লিখে দিলাম, 12 এখানে মাইনাস করে দিলাম কারণ 12-র উপরে পৌনপৌনিক নেই, আর নিচে রাখলাম দুটো 9 কারণ দুটোর উপরে পৌনপৌনিক আছে, আর এই দশমিকের পরে শুধুমাত্র 2 ফাঁকা আছে বলে একটা শূন্য নিলাম। কিন্তু দশমিকের বাঁয়ে কি হচ্ছে আমার এখানে নিচে দেখার নেই, তো এটাকে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে।
অথবা আমরা এটা কি করতে পারি, ভেঙে নিতে পারি 1+2 এই দশমিক দিয়ে করলাম। এবার এইটাকে শুধুমাত্র আমরা ক্যালকুলেশনটা করলাম, তাহলে সেম টেকনিক দিয়ে করলাম, হয়ে যাচ্ছে। তো এখানে আবার এটা তুমি এখানে এখন না দেখলেও চলবে আর কি। আচ্ছা, তো এরপরে আমরা কি করছিলাম, এরপরে সেট সেট সাবসেট কাকে বলে, সুপার সেট, পাওয়ার সেট, নাল সেট, ইউনিয়ন, ইন্টারসেকশন, এগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সাবসেট, আচ্ছা মৃন্ময় তুমি সাবসেট সম্পর্কে ধারণা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা নূর জয়েন করে গেছে, তো যাই হোক কোনো অসুবিধা নেই। ওকে, তো এখানে দেখিয়েছিলাম যে সাবসেট এবিসি তিনটা এখানেও আছে, এখানেও আছে, তার মানে কি এটা বি এর সাবসেট। আর এখানে স্ট্রিক্ট সাবসেট বা প্রপার সাবসেট, দুটো নাম আছে, স্ট্রিক্ট বা প্রপার সাবসেট। আচ্ছা, আচ্ছা, তো এই এই দুটোকে মানে দুটো সেম নোটেশন, হ্যাঁ, কোনো কোনো বইয়ে এইরকমও থাকতে পারে, আবার এইরকমও থাকতে পারে। আর এটা মানে মানে ইকুয়াল হবে না, এটা গ্যারান্টি করছে, যার ফলে এটা আমরা প্রপার বলছি। ইমপ্রপার মানে ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। ইমপ্রপার সাবসেট মানে ইকুয়ালও হতে পারে, ইকুয়াল হচ্ছে। তো আচ্ছা, হ্যাঁ এবার হ্যালো, হ্যাঁ বলো, কে বলছো? হিরণময়। হ্যাঁ বলো। হ্যাঁ মানে শুনতে পাচ্ছ, মানে আমি এতবার বলছিলাম শোনা যাচ্ছিল না, ওটাই জন্য আমি ট্রাই করছিলাম, আবার আচ্ছা হেডফোন আচ্ছা, লাগিয়ে এখন শোনা যাচ্ছে আর কি। ওকে ওকে, হুম, হ্যাঁ ঠিক আছে। তো এমটি সেটের নোটেশন দেখো, ফাই এরকম এইভাবেও লেখা যেতে পারে, এইভাবেও লেখা যেতে পারে, আর এইভাবেও লেখা যেতে পারে, ঠিক আছে। তো এখানে জাস্ট সেটের চিহ্ন আছে, কিন্তু এখানে কোনো এলিমেন্ট নেই, সেই জন্য এটা এমটি। হুইচ অফ দ্য ফলোয়িং সেটস ইজ এমটি, তাহলে এখানে দেখো অনেক রকমের চিহ্ন আছে, তো এর মধ্যে নিশ্চয়ই বিটা হচ্ছে এমটি, বাকিগুলো কিন্তু এমটি নয়। এবার তোমাকে, আচ্ছা মৃন্ময় তুমি বলো, এ সেটে এই যে এ নম্বরে যে সেটটা আমরা আছে, এখানে কটা এলিমেন্ট আছে বলো? স্যার একটা এলিমেন্ট। সেই এলিমেন্টটা কি? 5 স্যার। 5, ভেরি গুড। ওকে, তো সিতেও দেখো একটা এলিমেন্ট আছে, যেটা এতে যে সেটটা আছে সেইটাই কিন্তু সিতে আবার এলিমেন্ট হিসাবে আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা বলেছিলাম। তো তার মানে সিতেও কিন্তু একটাই এলিমেন্ট, হ্যাঁ, ওখানে কিন্তু দুটো এলিমেন্ট নয়। দুটো এলিমেন্ট হলে দেখবে একটা কমা থাকবে, ঠিক আছে, দুটো এলিমেন্ট থাকলে একটা কমা থাকবে। আচ্ছা, এখানে একটা ডাউট হয়েছিল, ডাউটটা এটা যে এই দুটো তো সেম জিনিস, এটাও ফাই এটাও ফাই, তাহলে এখানে কটা এলিমেন্ট আছে? তো এটা অ্যাকচুয়ালি এখানে একটাই এলিমেন্ট আছে, যেহেতু সেম জিনিস, তাহলে এটাকে আমরা সিম্পলি এটা লিখতে পারি, মানে এখানে দুটো আলাদা আলাদা ধরার কোনো দরকার নেই, বোঝা গেল? তো এটাকে আমরা একটাই এলিমেন্ট হিসাবে ধরবো, দুটো হিসাবে ধরবো না, ঠিক আছে। তো এটা একটা ডাউট ছিল। আচ্ছা, আচ্ছা, নাল সেট ইজ এ সাবসেট অফ এনি সেট, তো এটা আমরা কন্ট্রা পজিটিভলি এটা প্রুভ করেছিলাম। এখন আমরা প্রুফ নিয়ে বেশি মাথা ঘামাবো না, কারো অসুবিধা হলে তখন আমাকে জানাবে, তখন আমি আলোচনা করে দেবো। এবার পাওয়ার সেট বলছে যতগুলো সাবসেট হয় সবার সেই সাবসেটগুলোকে এলিমেন্ট হিসেবে নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটটাকে বলা হচ্ছে পাওয়ার সেট। তো পাওয়ার সেটের সংখ্যা কত হয়? এতে যদি আমার n সংখ্যক এলিমেন্ট হয়, তাহলে পাওয়ার সেটে কতটা এলিমেন্ট থাকবে? 2n, ঠিক। আচ্ছা, এটাই আমরা এখানে থিওরেম হিসেবে বলেছি। আর এখানে আমরা দেখো সেটের যে এলিমেন্টের সংখ্যা সেটাকে আমরা বলি কার্ডিনালিটি। কার্ডিনালিটি দেখো অনেকভাবে লেখা যেতে পারে, এইভাবে লেখা যেতে পারে কার্ডিনালিটি, জাস্ট বানান করে লিখতে পারো CARD, কার্ডি, কার্ড মানে কার্ডিনালিটি, অর্থাৎ n অফ দ্য নাম্বার অফ এলিমেন্টস এইভাবে লিখতে পারো, তারপরে মড দিয়েও লিখতে পারো, তো যেভাবে খুশি তুমি লিখতে পারো। তো এটার প্রুফ দিয়েছিলাম, দুরকমভাবে প্রুফ দিয়েছিলাম। সো NC1 মানে একটা এলিমেন্ট আছে এরকম কতগুলো সেট আছে, NC1 মানে n, দুটো আছে এরকম NC2, এইভাবে সবগুলোকে যোগ করলাম বাইনোমিয়াল থিওরেম দিয়ে,
সেটা প্রুফ হয়ে গেল। সেটা একটা প্রুফ আছে। আর একটা প্রুফ আছে এই ডাস্টবিনের কনসেপ্ট দিয়ে আমি বলেছিলাম, যে প্রত্যেকটা এলিমেন্টের দুটো করে অপশান, আইদার এসে যাবে বা ডিতে যাবে। তো সেক্ষেত্রে দুটো করে অপশান, তুমি সবটা এলিমেন্টের যখন কাজ হয়ে গেল তখন তুমি এখানে দেখছো কটা এলিমেন্ট পড়ে আছে, তো তার মানে একটা সাবসেট পাচ্ছ। তো যেহেতু প্রত্যেকটারই দুটো করে অপশান, সেই জন্য তুমি, আর n খানা এলিমেন্ট আছে, সেই জন্য 2n হচ্ছে টোটাল সম্ভাবনা, সেই জন্য টোটাল এতগুলো সাবসেট তুমি পেতে পারো। ওকে, এবার আমরা ইউনিভার্সাল সেট নিয়ে বলেছিলাম যে যখন তুমি কোনো একটা প্রবলেম করছো তখন সেই প্রবলেমে যে বিভিন্ন সেটগুলো নিয়ে আলোচনা করছো, তাদের সবকটার ইউনিয়ন বা সবকটা যে সাবসেট থেকে, যে সেট থেকে এলিমেন্টগুলো তুমি চুজ করছো, সেটাকে ইউনিভার্সাল সেট বলা হচ্ছে আর কি। তারপরে এটা এটা আলোচনা করেছিলাম যে কখন যোগ হয়, কখন গুণ হয়। আচ্ছা, ইউনিয়ন, ইন্টারসেকশন, গসাগু লসাগুর মতো অনেকটা, এগুলো নিয়ে আর ডিটেলসে আমরা আলোচনা করছি না এখন। আচ্ছা, তো যাই হোক, এখানেই আমরা শেষ করেছিলাম। ওকে, তো আজকে আমাদের তারিখ কত? আজকে তারিখ হচ্ছে 20 তারিখ আজকে, 20 তারিখ। 20। ওকে, 20/12/2020। ওকে, সো আজকে আমাদের সেকেন্ড ক্লাস আমরা শুরু করবো এবার। স্যার আজ 21 তারিখ স্যার। ওকে, 20 বললো তাহলে? ও সরি। না না না, এটা হয় আর কি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, তো আজকে আমরা তাহলে সেট রিলেশন ম্যাপিং, এইটাই হচ্ছে আমাদের টপিক চলছে। হ্যাঁ, এবার সেটের প্রপার্টিগুলো একবার তোমাদেরকে জাস্ট মনে করানোর জন্য বলে দিই। যে এ যদি সাবসেট অফ বি হয়, তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে বলো তো? এ হবে। এ হবে, যেটা ছোট থাকবে সেটা হবে ইন্টারসেকশনের ক্ষেত্রে, আর ইউনিয়নের ক্ষেত্রে বড়টা হবে। বি হবে। রাইট? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তো এখান থেকে করোলারি হিসাবে আমার আসছে যে এ ইন্টারসেকশন এমটি সেট ইজ এমটি, কারণ ছোটটা থাকবে। এ ইউনিয়ন এমটি সেট ইজ এ। ওকে, আর একই রকমভাবে আমরা আরও একটা করতে পারি ইন্টারসেকশন। আচ্ছা, ইউ যদি করি, ইউটা হচ্ছে এখানে ইউনিভার্সাল সেট, তো এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট কত হবে, আর এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট কত হবে? এ ইন্টারসেকশন ইউনিয়ন ইউনিভার্সাল সেট কত হবে? এ হবে। ওকে, এ হবে। প্রীতিকণা তুমি বলছো তো, না দেবিকা, কে বলছো? স্যার দেবিকা। ওকে, আচ্ছা প্রীতিকণা, তোমার গলা একটু শুনি, কি মানে আমি যাতে গলা শুনে বুঝতে পারি। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, তো এটা তো সহজ জিনিস। এগুলো জাস্ট আমাকে, মানে আমি ক্লাস নিচ্ছি যেহেতু, আমাকে বলাটা আমার কর্তব্য, সেই জন্য আমি বলছি। হ্যাঁ, তো এতে আমি বেশি সময় দিচ্ছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে এ ইউনিয়ন এ, এটা এই থাকে, ইন্টারসেকশনের ক্ষেত্রেও তাই থাকবে। এটাও কিন্তু দেখো ওই সেম ওখান থেকেই কিন্তু ফলো করছে, দেখো, কারণ এ সাবসেট অফ এ, সো ওখান থেকেই ফলো করছে এটাও। আচ্ছা, আর কি হতে পারে? এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, তাহলে দেখো এই এ ইন্টারসেকশন বি কিন্তু সাবসেট অফ এ, তো সেখান থেকে তুমি আবার দেখো ওই সেম প্রপার্টি থেকে ফলো করছে, ইউনিয়নটা মানে বড়টা থাকবে, তাহলে এখানে বড় কে, এটা বড়, তাহলে এটা এ হয়ে যাবে। দেখো, ইন্টারসেকশন
এখানে তুমি যদি এ ইউনিয়ন করো, এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি, তাহলে ছোট এখানে এ, তাহলে এটা পড়ে থাকবে। এরকম করে তুমি করতে পারো, যদি কম্পেয়ার করা যায় তো এই রিলেশনগুলো কিন্তু হোল্ড করবে। আচ্ছা, আরেকটা আছে কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি কি? এ ইউনিয়ন বি আগে পরে করা যায়, ইকুয়াল টু বি ইউনিয়ন এ। হ্যাঁ ইন্টারসেকশনের ক্ষেত্রেও হবে। তো এগুলোকে কি বলা হয়? কমিউটেটিভ প্রপার্টি। হ্যাঁ, এটা তোমরা জানো তো কমিউটেটিভ ব্যাপারটা, অ্যালজেব্রাতে পড়েছো নিশ্চয়ই। হ্যাঁ স্যার। হ্যাঁ, অ্যাবেলিয়ানও বলা হয়, তাই না? আচ্ছা, নেক্সট অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আছে। এগুলো খুবই সহজ জিনিস, এগুলো আমি জাস্ট ফটাফট লিখে চলে যাই। ইন্টারসেকশনের ক্ষেত্রেও ট্রু, সেম ফর ইন্টারসেকশন। ওকে, আর মেনটা হচ্ছে বেশি কাজে লাগে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি? দেখো, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, দেখো এখানে ইন্টারসেকশন আছে, এখানে ইউনিয়ন আছে, তাহলে জিনিসটা কি হবে? এই ইন্টারসেকশনটা দেখো এটা বাইরে আছে মানে কমনের মতন আছে, তো এটা কি হবে? ডিস্ট্রিবিউট হয়ে যাবে বি এর সঙ্গেও আবার সি এর সঙ্গেও। সেই জন্য আমরা এটাকে কি লিখবো? এ ইন্টারসেকশন বি আবার এ ইন্টারসেকশন সি, আর মাঝে পড়ে থাকবে কে? এই ইউনিয়নটা মাঝে চলে আসবে। হ্যাঁ, এবার ইউনিয়ন আর ইন্টারসেকশনকে তুমি যদি ইন্টারচেঞ্জ করো তাহলেও রেজাল্টটা ট্রু। সরি, এখানে ইন্টারসেকশন হয়ে যাবে তাহলে। আচ্ছা, তো এই দুটোকে বলা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তো এর সঙ্গে তুমি যদি নাম্বারকে কম্প্যারিজন করো তাহলে দেখবে যে প্রথমটা যেমন আমরা এইভাবে লিখি, এটা হয়ে যায় এ বি প্লাস এসি। তো ইন্টারসেকশনকে তুমি প্রোডাক্ট দিয়ে আর ইউনিয়নটাকে প্লাস দিয়ে লিখলে এই জিনিসটা ট্রু হয়, কিন্তু পরেরটা কিন্তু আর হবে না। মানে এখানে যদি আমি যোগ করি বি ডট সি, এটা কখনোই এরকম হয় না যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা কিন্তু হয় না। ঠিক আছে, সো এই জন্য আমরা কি বলি প্লাসের ক্ষেত্রে, এই নাম্বারের ক্ষেত্রে আমরা বলি যে প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন ইজ ডিস্ট্রিবিউটিভ over plus, okay, but the converse is not true. Plus is not distributive over dot. তো এই জিনিসগুলো আমরা এখানে জানি, জাস্ট এটা একটা কম্পারিজন করে তোমাদেরকে আমি বলে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে কমপ্লিমেন্ট। হ্যাঁ, কমপ্লিমেন্টটা কি জিনিস? তো এটা যদি আমাদের ইউনিভার্সাল সেট হয়, এটা যদি এ সেট হয়, তাহলে এর বাইরে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, ইটস লাইক, সো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি ইউ মাইনাস এ। দেখো মাইনাস থাকলে এরকমও লেখা যাবে আবার এরকমও লেখা যাবে। ঠিক আছে, আর যদি তো এরকম সাইন দেখো সেটা বোঝাবে ডিভিশন। ঠিক আছে, তাহলে এইটা বোঝাবে ডিভিশন। হ্যাঁ, কখনো নোটেশনে যদি তোমার কনফিউশন হয় তখন এটা খেয়াল রাখবে যে এইরকম হলে ডিভিশন হবে আর এইরকম হলে মাইনাস বোঝাবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু খেয়াল রেখো। তো এটা হচ্ছে যে আমার পুরোটা থেকে আমি যে এটাকে বাদ দিয়ে দিলাম, যেটা পড়ে থাকলো সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা, তো কমপ্লিমেন্ট দিয়ে আমাদের কি করা যেতে পারে যে এ মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দিয়ে। এটা নিশ্চয়ই জানা আছে তোমাদের। কোথাও কোনো ডাউট হলে আমাকে বলবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আর ডি মর্গানস ল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এ এটা কে যাবে কমপ্লিমেন্ট, ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যায়। হ্যাঁ, একই রকমভাবে ইন্টারসেকশনের ক্ষেত্রেও এটা ইউনিয়ন হয়ে যাবে।
এই দুটোকে বলা হচ্ছে ডি মর্গানস ল। আচ্ছা আচ্ছা, এবার যেটা আমাদের জানতে হবে যে সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্সটা নিশ্চয় জানা আছে তোমাদের। এটা হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এটাকে এইভাবে লেখা যায়, ইউনিয়ন থেকে ইন্টারসেকশনটা বাদ। হ্যাঁ, তার মানে কি যে এক্স্যাক্টলি কোনো একটাতে থাকবে, দুটো সেটের মধ্যে এক্স্যাক্টলি একটাতে থাকবে, সেই রকম সেটকে বোঝাচ্ছে এটা। হয় পুরো এতেই থাকবে, বিতে থাকবে না, বা বিতে থাকবে কিন্তু এতে থাকবে না। তো এটাকে এইভাবেও লেখা যেতে পারে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এটা এখান থেকে ডাইরেক্ট ফলো করছে। ওকে, তো এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্সের প্রপার্টি কি, এটা অ্যাসোসিয়েটিভ হয়। তার মানে কি, তার মানে এই জিনিসটা হয়। এটার প্রুফ কিন্তু অতটা সহজ নয়, ঠিক আছে, এর প্রুফ কিন্তু অতটা টাফ প্রুফ, বাট আমাদের প্রুফের কোনো দরকার নেই এখন। এটা 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 আমাদের কাজে লাগে, মানে গ্রুপের, এটা একটা গ্রুপের এক্সাম্পল দেওয়া যাবে এখান থেকে। হ্যাঁ, কমিউটেটিভ গ্রুপ যার প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার হবে 2, বুঝতে পেরেছ? তো এখান থেকে একটা তুমি গ্রুপ তৈরি করতে পারো। কীরকম, যে ধরো এক্স হচ্ছে একটা সেট, নন এমটি সেট, তাহলে পাওয়ার সেট অফ এক্স, এটাকে তুমি যদি জি নাম দাও, তাহলে জি এর এলিমেন্টগুলো কারা কারা, এক্সের যারা যারা সাবসেট তারা হচ্ছে জি এর এলিমেন্ট। তো জি এটা একটা তখন কি হবে, এটা গ্রুপ হবে। এবার দেখো এক্সটা যদি তোমার ইনফাইনাইট সেট হয়, তাহলে জিটাও ইনফাইনাইট হবে। তাহলে সেক্ষেত্রে তুমি একটা ইনফাইনাইট গ্রুপ পেয়ে যাবে, যার প্রতিটি এলিমেন্টের অর্ডার দেখো, কারণ দেখো প্রত্যেকটা এলিমেন্ট এই গ্রুপটার। আচ্ছা তোমরা আমাকে বলো, এই গ্রুপের আইডেন্টিটি কি? হোয়াট ইজ দ্য আইডেন্টিটি? হোয়াট ইজ দ্য আইডেন্টিটি? স্যার ফাই হবে, ফাই। ফাই কেন ফাই হবে? কারণ দেখো যে এর সঙ্গে যদি আমি সিমেট্রিক ডিফারেন্স ফাই করি, কি পাবো? তার মানে কি দেখো, আমি যদি ডেফিনেশন ই করি, এ ইউনিয়ন ফাই মাইনাস ইন্টারসেকশন ফাই ইন্টারসেকশন এ, তো এটা এ হয়ে গেল আর এটা মাইনাস ফাই হয়ে গেল, তার মানে এই থাকলো। তো এটা হচ্ছে আবার একই রকম ভাবে, যেহেতু এটা কমিউটেটিভ, মানে কি বলে, হ্যাঁ কমিউট করে, তো এটাও কিন্তু সেম অ্যাজ এ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছি যে এটা একটা আইডেন্টিটি হয়ে যাচ্ছে। তো এটা যদি আইডেন্টিটি হয়, হোয়াট ইজ, এবার তোমরা বলো, হোয়াট ইজ ইনভার্স অফ এ, যেখানে এটা একটা সাবসেট অফ এক্স। বলো হোয়াট ইজ ইনভার্স অফ এ? স্যার সেলফ ইনভার্স হবে, সেলফ ইনভার্স। সেলফ ইনভার্স, ভেরি গুড, সেলফ ইনভার্স। তার মানে এ ইনভার্স ইকুয়ালস টু এ। আচ্ছা, তার মানে এখান থেকে আমি এটা বলতে পারছি যে এ স্কোয়ার, তার মানে এ সিমেট্রিক এ ইজ সেম অ্যাজ এ, সরি আইডেন্টিটি, তাই না? দ্যাট ইজ ই। তো এখান থেকে আমরা বলতে পারছি যে এভরি এলিমেন্ট এক্সেপ্ট ই মানে ফাই হ্যাজ অর্ডার 2, বুঝতে পেরেছ? তার মানে এটা একটা কমিউটেটিভ গ্রুপ তো হচ্ছেই, এবং প্রত্যেকটা এলিমেন্টারি অর্ডার 2, তার মানে ইনফাইনাইট গ্রুপ তুমি পেয়ে যাচ্ছ, যার প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার ফাইনাইট। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এরকম কোশ্চেন তোমাকে হয়তো করতেই পারে, যে জিজ্ঞেস করা হলো যে প্রত্যেকটা ইনফাইনাইট গ্রুপের মধ্যে একটা এলিমেন্ট তুমি পাবেই যার অর্ডার হবে
ইনফাইনাইট, এটা কি ট্রু? তো তোমার অ্যান্সার কি হবে? কোশ্চেনটা বুঝতে পারলে? যে given an infinite group there must exist an element of infinite order. Is it true? হ্যালো, বলো বলো। স্যার এটা তো ফলস হবে। ট্রু না। নাম বলবে, মানে কে বলছো? আমি এখন আবার শুনে তোমাদেরকে বুঝতে পারছি না, ঠিক আছে? তোমরা নতুন হ্যাঁ যেহেতু। হিরণময় বলছি এটা ফলস হবে, ট্রু না। হ্যাঁ, আর আর কে বলছো? স্যার বিশাল বললাম। আচ্ছা, হ্যাঁ, বাকিরা বাকিরা কি বুঝতে পেরেছো কেন ফলস হবে? হ্যাঁ স্যার বুঝতে হবে। বাকিরা সবাই বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট থাকলে বলো। স্যার বলছি যে এটা জিটা কি এখানে ইনফাইনাইট গ্রুপ? আমি জি এক্সটাকে ইনফাইনাইট ধরে নিচ্ছি, লেট এক্স এ ইনফাইনাইট সেট, ঠিক আছে? তাহলে জিটা অটোমেটিক্যালি ইনফাইনাইট হয়ে গেল। ইয়েস অর নো? একটা ইনফাইনাইট সেটের স্যার। কতগুলো সাবসেট থাকবে? ইনফাইনাইটলি মেনি হ্যাঁ সাবসেটস স্যার। থাকবে। তাহলে এক্ষেত্রে জিটা তুমি ইনফাইনাইট গ্রুপ পেয়ে যাচ্ছ, যার প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কিন্তু 2, দ্যাট ইজ ফাইনাইট। বাকিরা কনফার্ম? হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট আছে? হুম, না স্যার কোনো ডাউট নেই। ওকে। এটা সৌম্য বললে তো? হ্যাঁ স্যার। নূর? নূর নূর? হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। ওকে, তো এটা একটা ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, ঠিক আছে? এটা তোমরা কিন্তু মাথায় রাখবে, ওকে? ইম্পর্ট্যান্ট এক্সাম্পল। আচ্ছা, এটা এটা দিয়ে আমাদের রিংও তৈরি করা যাবে। হ্যাঁ, রিং তৈরি করা যাবে। রিংয়ে তখন এটা প্লাস হিসাবে ইউজ হবে, আর ইন্টারসেকশনটা মাল্টিপ্লিকেশন হিসাবে ইউজ হয়ে তুমি একটা রিং তৈরি করতে পারবে, যেটাকে আমরা ওই বুলিয়ান রিং নাম শুনেছো? বুলিয়ান রিং, বুলিয়ান অ্যালজেব্রা এগুলো পড়েছো? হ্যাঁ শুনেছি। হ্যাঁ, তো বুলিয়ান রিং এর একটা এক্সাম্পল হয়ে যাবে। হ্যাঁ, তো বুলিয়ান রিং তোমাদের অনেক সময় মনে হতে পারে যে শুধু 0 আর 1 আছে আর কিছু নেই, তো এটা একটা এক্সাম্পল হয়ে যাবে যে 0 1 ছাড়াও আরো অনেক থাকতে পারে। ওকে, আচ্ছা, ভেন ডায়াগ্রাম নিয়ে নতুন করে কিছু বলার নেই তোমাদের। আচ্ছা আচ্ছা, এইখানে তোমাদেরকে আমি একটা নতুন ডেফিনেশন দিতে চাই, যেটা তোমাদের কখনো কখনো কাজে লাগতেও পারে, ঠিক আছে? আবার নাও লাগতে পারে। তো কিন্তু এটা আমার বলে রাখলে কি হবে, ইন ফিউচার তোমাদের হয়তো সুবিধা হতে পারে। তোমরা নিশ্চয় পড়েছো, লিম সুপ অফ সিকোয়েন্স পড়েছো না? লিম সুপ অফ সিকোয়েন্স পড়েছো? হ্যাঁ, না হ্যাঁ স্যার স্যার বলেন। পড়িনি। আচ্ছা ঠিক আছে, পড়ো না পড়ো, আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে লিম সুপ অফ সেটস, ঠিক আছে? সেটস অ্যান্ড লিম ইনফ, এই দুটো জিনিসকে আমরা এখন একটু জানবো। আচ্ছা, ধরো আমাদের কাছে একটা সিকোয়েন্স অফ সেটস আছে, A1 A2 A3 ডট ডট, একটু আস্তে। হ্যাঁ, এটা একটা সিকোয়েন্স অফ সেটস, ওকে?
সিকোয়েন্স অফ সেটস। আচ্ছা, এখান থেকে আমরা একটা নতুন ধরনের সেট তৈরি করছি। S1 হচ্ছে A1, S2 হচ্ছে A1, আচ্ছা, ইউনিয়ন, জাস্ট এ সেকেন্ড, না একটু ভুল হচ্ছে। S1টা হচ্ছে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ডট ডট সব কটা, ঠিক আছে, মানে যতগুলো আছে সবার ইউনিয়ন নিয়ে নিলাম। তাহলে S1টা হচ্ছে সবচেয়েতে বড়, বুঝতে পারছো? এবার S2টা কি? S2টা হচ্ছে আমি জাস্ট A1টাকে বাদ দিয়ে দেবো, 2 থেকে স্টার্ট করব। তাহলে A2 ইউনিয়ন A3 ডট ডট, বুঝতে পেরেছো? S3টা কি? S3টা হচ্ছে A3 থেকে স্টার্ট করব, এইভাবে চলতে থাকবে। তো নিশ্চয়ই বুঝতে পারছো জিনিসগুলো কি। দেখো আমরা কি দিয়ে শুরু করেছি? ইউনিয়ন। তাহলে এবার আমাকে বলো S1 আর S2 এর মধ্যে সম্পর্ক কি? S1 আর S2 এর মধ্যে, হ্যাঁ, S2 সাবসেট অফ S1, S2 সাবসেট অফ S1, তাই তো? S1 হবে। হ্যাঁ স্যার, তাহলে তাহলে আমরা S1 একটা এলিমেন্ট জিনিস দেখতে পাচ্ছি, S1 কন্টেন্স S2 কন্টেন্স S3। তাহলে এই যে এইরকম যখন জিনিসটা পাবে তখন আমরা কি বলি যে Sn এর যে সিকোয়েন্সটা দ্যাট ইজ এ নেস্টেড সিকোয়েন্স, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই ক্যান্টারস ইন্টারসেকশন থিওরেমে পড়েছো না, নেস্টেড ইন্টারভ্যাল। হ্যাঁ পড়েছি, হ্যাঁ। হ্যাঁ, তো এইরকমই যখনই থাকবে তখনই আমরা ওটাকে কি বলবো? নেস্টেড বলবো, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখো। তো S ইকুয়ালস টু ইন্টারসেকশন, এটা ছোট হচ্ছে আস্তে আস্তে, তো এদের সব কটার ইন্টারসেকশন তুমি নিয়ে নিচ্ছ, যেখানে n এর ভ্যালু 1 থেকে স্টার্ট করে ইনফিনিটি। তাহলে এই যে S সেট যেটা আমরা পাবো, এই Sটাকেই আমরা বলবো কি? লিম সুপ অফ an, যেখানে n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? তার তার মানেটা কি? তাহলে S এর মধ্যেকার একটা এলিমেন্ট যদি x বিলংস টু S হয়, তাহলে আমি x সম্পর্কে কি বলতে পারবো? তাহলে x নিশ্চয় যে কোনো Sn এ বিলং করবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে x বিলংস টু Sn ফর অল n, কারেক্ট? কারণ এটা ইন্টারসেকশনে লাই করছে। ইন্টারসেকশনে লাই করা মানে সবার মধ্যে লাই করা। এবার দেখো Snটা কি? Snটা হচ্ছে n থেকে স্টার্ট করে ইউনিয়ন। এবার ইউনিয়নে তার মানে কি? তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে x বিলংস টু ইউনিয়ন অফ a k, যেখানে k এর ভ্যালুটা হচ্ছে n এর থেকে বড়, সমান বা বড়। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে দেয়ার এক্সিস্ট সাম k গ্রেটার দ্যান ইকুয়ালস টু n সাচ দ্যাট xটা কি করবে? তোমার a k তে লাই করবে, ঠিক? তাহলে এবার যদি তোমাকে আমি কোশ্চেন করি যে x কতগুলো an এ লাই করছে, কটা এরকম তুমি an পাবে যেখানে xটা লাই করবে? এরকম সংখ্যা কত? ভেবে বলো তো একটু দেখি। কোশ্চেনটা কি তোমরা বুঝতে পেরেছো? স্যার আরেকবার রিপিট করেন তো, কেটে গেছিলাম। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে ফাইন্ড নাম্বার অফ এনস সাচ দ্যাট এক্স বিলংস টু এন। তার মানে কি এইরকম কটা এন এ এক্স লাই করছে, যেখানে এক্সটা কিন্তু এস এর এলিমেন্ট। আমার ক্যালকুলেশন থেকে তোমার অ্যান্সারটা পাবে।
স্যার কে সংখ্যক? কে সংখ্যক, কেটা কি জিনিস? কে তো কোনো নাম্বারই নয়, আমি তো তোমাকে নাম্বার জানতে চেয়েছি। মানে কে সংখ্যক বলে তো ওটা তো মানে কোনো মানেই হলো না, তাই না? তোমাকে বলতে হবে 10টা না অসংখ্য না ফাইনাইট, এরকম কিছু বলতে পারো। স্যার ইনফাইনাইট। এটা কে বলেছো? প্রীতিকণা বলেছো বোধহয়, নাকি? হ্যাঁ স্যার। ও হ্যাঁ, প্রীতিকণা ঠিক বলেছে, ইনফাইনাইট। আচ্ছা প্রীতিকণা, তুমি আমাকে বলতে পারবে কেন ইনফাইনাইট? আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো প্রথমে আমরা কি দেখেছি, যে এই লাস্টের লাইনটা শুধু দেখো, যে দেয়ার এক্সিস্টে ফর ইচ এন, যে কোনো এন এর জন্য তুমি একটা কে পাচ্ছ যেটা এন এর থেকে সমান বা বড়, যার মধ্যে এক্সটা আছে, দেন এক্স বিলংস টু এ কে। তার মানে তুমি ধরো প্রথমে এন এর ভ্যালু যদি 1 নাও, তাহলে 1 এর জন্য তুমি একটা কে 1 পাবে যার মধ্যে এ থাকবে, ঠিক? তাহলে একটা কে 1 পেলে। এবার নিশ্চয় এবার তুমি এন এর ভ্যালু যদি কে 1 নাও, তাহলে কে 1 প্লাস 1 নাও, তাহলে তারপরেও তো একটা তুমি কে পাবে যার মধ্যে এক্সট্রা থাকবে। তাহলে এবার সেটা নাও, তাহলে তারপরেও তো তুমি একটা পাবে। এইভাবে তুমি ইনফাইনাইট সংখ্যক এন পেয়ে যাচ্ছ। বলো বুঝতে পারলে কি পারলে না? বিশাল হালদার, হ্যাঁ স্যার। বুঝতে পারলে? স্যার ব্যাপারটা বুঝতে পেরেছি, তবে স্যার আপনি এখানে যে সিকোয়েন্স অফ সেটটা দিয়েছেন ওটা কি মানে অর্ডার মেনটেনিং করছে? এখানে অর্ডারের কোনো দরকার নেই, আমি তো ওইভাবেই লিখেছি, A1 আছে, A2 আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, ওইভাবেই তো আমি লিখেছি। কিন্তু সেটগুলো ছোট বড় এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে স্যার। ঠিক আছে, তো এই জায়গাটা দেখো আমি কিভাবে এক্সপ্লেন করব ব্যাপারটা, যে দেয়ার আর ইনফাইনাইটলি many n's such that x belongs to n, অসংখ্য n এ এক্সটা লাই করবে। কারণ কি, যে n এর ভ্যালু তুমি যদি 1 হয়, তাহলে 1 এর থেকে বড় একটা তুমি k1 পাবে, such that x belongs to a k1 হবে। এটাই তো তুমি এই রেজাল্টটা তাই বলছে না, যে যে কোনো n এর থেকে তুমি একটা বড় কে পাবে। সেই মানে এটাকে তুমি যদি n এর রেসপেক্টে করো, তাহলে এটাকে কে এন নাম দিয়ে দাও, ঠিক আছে না? তাহলে 1 এর জন্য তুমি একটা কে 1 পাচ্ছ, যার ফলে এক্সটা ওখানে থাকছে। এবার n এর ভ্যালু তুমি নিয়ে নাও কে 1 প্লাস 1, তাহলে এর থেকেও বড় একটা কে পাবে যার মধ্যে এক্সটা থাকবে। তার মানে কি, দেয়ার এক্সিস্ট এ কে 2, নিশ্চয়ই কে 2 বিগার দেন কে 1 হবে, কারণ কে 2টা কি গ্রেটার দেন ইকুয়ালস টু কে 1 প্লাস 1, তার মানে কে 2 ডেফিনেটলি কে 1 এর চেয়ে বড়, সাচ দ্যাট এক্স বিলংস টু এ কে 2। তার মানে তুমি একটা সাবসিকুয়েন্স অফ এজ পেয়ে যাচ্ছ, যে যার মধ্যে এক্সটা লাই করছে। তার মানে ইনফাইনাইটলি মেনি এন এ এক্সটা লাই করছে। হলো? ঠিক আছে, তো এইটাকেই বলা হচ্ছে। তো তার মানে কি দাঁড়ালো, তো লিম সুপ n tends to infinity a n equals to set of all those x such that x lies in infinitely many a n's। এইভাবেও তুমি লিম সুপটাকে লিখতে পারো। ঠিক আছে, কি ব্যাপারটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? যখন আমরা সিকোয়েন্স পড়বো না, অনেকটা দেখবে এই রকম জিনিস তুমি সিকোয়েন্সের ক্ষেত্রেও পাবে।
তো সেটের ক্ষেত্রে যদি তুমি ব্যাপারটা বুঝতে পারো, স্যার ভাই কি আছে হ্যাঁ স্যার এক্স আছে কি আছে x such that x lies in infinitely many ans, মানে অনেকগুলো ঠিক আছে স্যার অসংখ্য সংখ্যক an এর মধ্যে এক্সটা থাকছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি লিম ইনফটা। তো লিম ইনফটা দেখো একই রকম, আমরা প্রথমে এখানে ইউনিয়ন দিয়ে শুরু করেছিলাম। দেখো এবার একটা জিনিস মাথায় রাখো, যখন আমরা সুপ করছি, সুপ মানে ইউনিয়ন দিয়ে স্টার্ট করব, পরে ইন্টারসেকশন করব। ঠিক আছে, তো এইটাকে দেখো এইভাবে আমরা লিখতে পারি। এইটাকে দেখো, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। দেখো এস এনটাকে আবার আবার কি লিখতে পারো, এটা লিখতে পারো। তো তাহলে এস এনটা হয়ে যাবে ইউনিয়ন কে ইকুয়ালস টু এন টু ইনফিনিটি এ কে। ঠিক আছে, তার মানে এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে তোমার এস এন। এস এনটাকে দেখো, এটা নিশ্চয়ই লেখা যায় এ কে ইউনিয়ন কে এর ভ্যালু এন থেকে স্টার্ট করে ইনফিনিটি অবধি। ঠিক আছে, তো এইটাকেও আমরা এইভাবে লিখতে পারি। তো একই রকমভাবে লিম ইনফ যেটা হবে এ এন ইকুয়ালস টু, তো এটা হবে এন টেন্স টু এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি কে ইকুয়ালস টু এন টু ইনফিনিটি এ কে। তার মানে আগে সরি এটা এটা ইন্টারসেকশন হবে, দাঁড়াও এটা হয়ে যাবে ইন্টারসেকশন, এটা হয়ে যাবে ইন্টারসেকশন। ওকে, সো এই জিনিসটা আমাদের হবে। তো এটাও একইভাবে আমরা কি করব, প্রথমে টি ওয়ান ডিফাইন করবে, এ ওয়ান ইন্টারসেকশন এ টু ইন্টারসেকশন এইভাবে, তারপরে টি টু হবে এরকম, তারপরে দেখবে যে টি ওয়ানটা ছোট, টি ওয়ান সাবসেট অফ টি টু সাবসেট অফ টি থ্রি এইভাবে যাবে। তারপরে আস্তে, তার মানে এটা একটা ইনক্রিজিং সিকোয়েন্স অফ সেটস পাবে। এটা যেমন ডিক্রিজিং হচ্ছে, ওটা তখন ইনক্রিজিং হয়ে যাবে। তো ইনক্রিজিং হলে তখন আমরা কি করব, ইউনিয়ন নিয়ে নেবো, তার সবচেয়ে বড়টা কোনটা, মানে এই যে বাড়তে বাড়তে যাচ্ছে তো কোথায় গিয়ে শেষ হচ্ছে, তার মানে আমাকে ইউনিয়নটা নিতে হবে। এটা কমতে কমতে যাচ্ছে তো সবচেয়ে কম কোনটা, সেটা হচ্ছে ইন্টারসেকশন। বাড়তে বাড়তে গেলে ইউনিয়নটা নেব, তো সেই জন্য তখন টি ইকুয়ালস টু হয়ে যাবে ইউনিয়ন অফ টিএনস। বুঝতে পেরেছ? তো ওখান থেকে যদি আমরা তাহলে এইটাকে নাম দিচ্ছি ধরো টি। তো এখন কোশ্চেন হচ্ছে এক্স বিলংস টু টি বলতে কি বোঝাচ্ছে, যেমন এই রকমের আমি যদি একটা স্টেটমেন্ট জানতে চাই। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স বিলংস টু টি, টি মানে কি ইউনিয়ন অফ টিএনস। তার মানে কি দেয়ার এক্সিস্ট সাম এন such that x belongs to tn, তাই না? ইউনিয়নে আছে মানে কি কোনো একটাতে আছে, আমি তো বলতে পারি না যে সব কটাতে আছে। ইউনিয়নে থাকা মানে কোনো একটাতে আছে, তো আমি ধরলাম সেই একটা n পাবো যেখানে tn এ আছে। আবার tnটা কি, tnটা হচ্ছে তোমার ইন্টারসেকশন অফ k ইকুয়ালস টু n টু ইনফিনিটি a k। তার মানে কি এন থেকে স্টার্ট করে সমস্তগুলোর ইন্টারসেকশনে আছে। তার মানে কি, তার মানে এক্সটা তোমার এন থেকে স্টার্ট করে বাকি সমস্ত এর মধ্যে আছে। তার মানে এখানে দেখো একে ফর অল কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন। এখানেও দেখো, এখানেও এক্স ইনফাইনাইটলি মেনি এন এ থাকছে, কিন্তু কিন্তু একটা পার্থক্য আছে, যে যে জায়গাতে স্টার্ট করছে তারপর থেকে চলতেই আছে। আমি কিন্তু এখানে আগের এলিমেন্টগুলোতে আছে কি নেই সেটা কিন্তু কোনো তথ্য নেই, কিন্তু এনের পর থেকে এন থেকে স্টার্ট করে এনেও আছে, এন প্লাস ওয়ানেও আছে, এন প্লাস টুতেও আছে, এইভাবে সবার মধ্যে কিন্তু এক্সটা লাই করছে। ঠিক আছে, তার মানে দেখো এখান থেকে তুমি একটা জিনিস তুমি বুঝতে পারছো, এখানে তার মানে কি এখানে থাকা মানে তো অসংখ্য এনে থাকা, তার মানে কি এই জিনিসটাও সত্যি হচ্ছে। তাহলে আমরা বলতে পারছি কি যে এক্সটা যদি টিতে থাকে দিস উইল ইমপ্লাই এক্স বিলংস টু এস। তার মানে লিম ইনফ যেটা সেটা নিশ্চয়ই সাবসেট অফ
এটা লিম হবে স্যুপ হয়ে যাচ্ছে, লিমস। তাই না? হ্যাঁ স্যার, কিন্তু উল্টোটা হচ্ছে না। অসংখ্য কারণ ওটা এন এ থাকা মানে আমি এটা বলতে পারছি না যে একটাতে স্টার্ট করে পরের গুলোতে সবটাতেই থাকবে, ওটা বলা যাচ্ছে না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসটা আমরা কিন্তু এইভাবে করতে পারছি। তো এই একদম সেম হুবহু টাইপের ক্যালকুলেশন তুমি কিন্তু সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা করব। ঠিক আছে? সিকোয়েন্সে যখন আমরা লিম স্যুপ লিম ইনফ ডিফাইন করব তখন কিন্তু আমাদের দু ধরনের অ্যাপ্রোচ থাকবে। এটা হচ্ছে সেটের ক্ষেত্রে, ওটা তখন সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা করব। এই এই জিনিসটা নিশ্চয়ই তোমাদের জানা ছিল না। না স্যার। স্যার সিকোয়েন্সের ক্ষেত্রে তো এটা পার্শিয়াল সাম বলে না? পার্সিয়াল সাম, হ্যাঁ পার্সিয়াল, দাঁড়াও, পার্সিয়াল এখানে হবে না, কেন বলো তো? পার্সিয়াল সামে আমরা কি করতাম বলো তো? প্রথম থেকে এন অবধি সাম নিতাম, মানে ফাইনাইট সংখ্যক সাম নিতাম। এখানে কি হচ্ছে, এখানে একটা থেকে স্টার্ট করে পরের গুলো ইনফাইনাইট অবধি নিচ্ছি, এটা কিন্তু পার্সিয়াল নয়। ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার মানে এটা হচ্ছে টেলটা, মানে পার্সিয়ালটা তুমি যদি বাদ দিয়ে দাও বাকি যেটা পড়ে থাকছে সেটা টেল সাম আচ্ছা, বলতে পারো এটাকে। ঠিক আছে। হ্যাঁ, হুম। okay, so this is not partial. আচ্ছা, ওকে, আচ্ছা এবার আমরা আমরা একটা জিনিস শিখবো যেটা হচ্ছে পার্টিশন অফ এ সেট। হ্যাঁ, পার্টিশন অফ এ সেট। পার্টিশন জিনিসটা কি? ধরো এটা একটা সেট, নাম দিলাম এস। এই সেটটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি, নট ওভারল্যাপিং। এরকম কয়েকটা ভাগে আমি ভাগ করে নিলাম। তুমি এরকম ভাবে ভাগ করতে পারো, এরকম 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 এরকম, যাতে কোনো ওভারল্যাপ না থাকে। এটাকে নাম দিলাম A1 A2 A3 A4 A5 A6 A7 A8। আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি রেকর্ডিংটা চলছে কিনা, কনফার্ম করে নি। হ্যাঁ চলছে, ওকে। তো এখান থেকে একটা জিনিস জানতে পারছি যে এসটাকে আমি লিখতে পারছি এই এ এন গুলোর ইউনিয়ন। এখানে দেখো আমি এখানে ফাইনাইট সংখ্যা নিয়েছি, তুমি অসংখ্য হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো এটা হয়ে যাচ্ছে ইউনিয়ন অফ এ কে, যেখানে কে বা এ এন লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যেখানে এনটা আমার ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকছে। তো এটা পুরো তুমি ন্যাচারাল নাম্বার করতে পারো বা এখানে ফাইনাইট সংখ্যকও নিতে পারো, কোনো অসুবিধা নেই। মানে তুমি যদি এটাকে ইনফাইনাইটলি মেনি করতে চাও তাহলে বাকিগুলোকে তুমি এমটি সেট করে নিতে পারো, যার ফলে আমি যদি এন লিখি কোনো ভুল নেই। তো এটা ফাইনাইটও হতে পারে আবার পুরো এনও হতে পারে। ঠিক আছে? আর এদের প্রপার্টি কি, যে কারো সঙ্গে কারো ইন্টারসেকশন নেই, তার মানে এ আই ইন্টারসেকশন এ জে ইজ এমটি, যখন আই আর জে আলাদা হবে। ঠিক? নিশ্চয় কারো সঙ্গে কারো কোনো ইন্টারসেকশন আছে? নেই। বুঝতে পেরেছো? তো এই জিনিসটাকে বলা হচ্ছে পার্টিশন। জাস্ট আমি কয়েকটা স্যার ভাগে ভাগ করে, হ্যাঁ বলো। আপনি ওভারল্যাপিংটা একটু বুঝান তো। ওভারল্যাপিং মানে ইন্টারসেকশন। এই যে দেখো এই জায়গাটা কি হচ্ছে, ওভারল্যাপ করে যাচ্ছে। হ্যাঁ, স্যার মানে এখানে ম্যাথমেটিক্যালি ম্যাথমেটিক্যালি তো ইন্টারসেকশন থাকা মানেই, যদি আমি বলি এ ইন্টারসেকশন বি নট ইকলস টু নট ইকলস টু এমটি, তার মানে কি এমন কিছু পয়েন্টস আছে যেটা এতেও থাকবে বিতেও থাকবে, তার মানে কি ওই পয়েন্টে এও বলছে আমার তুই, বিও বলছে আমার তুই। ঠিক আছে? দুজন ধরে টানাটানি করছে, এটাই হচ্ছে ওভারল্যাপিং।
বুঝতে পারলে? নদী ভাঙনের পর যদি কোথাও একটা নতুন চর উঠে, তখন ওটা কি হয়, এই পাড়ের লোকও বলে এটা আমার, এই পাড়ের লোকও বলে আমার, তো ওইটা ওই রকম ব্যাপার হয়ে গেল, ওভারল্যাপিং। হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, মানে ইন্টারসেকশন থাকা মানেই ওভারল্যাপিং, ইন্টারসেকশন নেই মানে নো ওভারল্যাপিং, ডিসজয়েন্ট। নো ওভারল্যাপিং মানে ডিসজয়েন্ট। তো এরা হচ্ছে পরস্পরের পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট। তাহলে এআইসগুলো, এআইস আর পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট। পেয়ার ওয়াইজ মানে জোড়ায় জোড়ায়, যে কোনো দুটো জোড়া নাও, তারা কি হবে, ডিসজয়েন্ট। বুঝতে পারলে? তো এইটাকে বলা হয় পার্টিশন। ঠিক আছে? তো পার্টিশন আমাদের একটা জায়গায় কাজে আসবে। ঠিক আছে? তো ধরো আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি, কোশ্চেনটা তোমরা লিখে রাখো, পরে যদি পারো কোনোদিন আমাকে অ্যান্সার করো। যে ধরো একটা সেটে 4টে এলিমেন্ট আছে, ঠিক আছে, 4টে এলিমেন্ট আছে, তাহলে তুমি ধরে নিতে পারো যে সেটটা হচ্ছে 1 2 3 4। দেন how many partitions of A is possible? ঠিক আছে? কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে কটা স্যার ফোর্স পার্টিশন? অন না না না, এটা এত সহজে তুমি বলতে পারো না। দেখো আমি পার্টিশন, কতগুলো পার্টিশন, আমি এটা কখনো বলিনি যে কতগুলো ব্লকে তুমি ভাঙবে। প্রশ্নটা বুঝে দেখো, আমি ধরো এখানে আমি যদি নিই যে a ইকুয়ালস টু 1 আর 2 আছে, তাহলে এর কতগুলো পার্টিশন থাকবে। দেখো আমি নিতাম, এরকম নিতে পারি, একটা 1 নিলাম, একটা 2 নিলাম, তাহলে এটা একটা পার্টিশন হলো। দিস ইজ এ পার্টিশন 1 হলো। মানে এই সেটটাকে আমি দুই ভাগে ভেঙে নিলাম, যেখানে কোনো ইন্টারসেকশন নেই, কিন্তু ইউনিয়ন করলে এটা হবে। আবার শুধু 1 2 একাই আছে, এটা একটা পার্টিশন। তাহলে এখানে আমার দুটো পার্টিশন হলো। এইটাকে তুমি বলবে না যে দুটো পার্টিশন, এইটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন। বুঝতে পেরেছো? যেমন আমি যদি 3টে থাকে, এতে ধরো 3টে এলিমেন্ট আছে 1 2 3, তাহলে আমি দেখো আমি এক সিঙ্গেল নিলাম, তাহলে এইটা একটা পার্টিশন হলো। দিস ইজ এ পার্টিশন হলো। আবার আমি এইভাবে করতে পারি, 1 2কে একটাতে নিলাম আর 3কে একটাতে নিলাম, এটা একটা পার্টিশন নয়, কারণ দেখো এরা ডিসজয়েন্ট, ইউনিয়ন করলে পুরো সেটটা পাচ্ছ, তাহলে এটা একটা পার্টিশন হলো। ঠিক আছে? এটা একটা পার্টিশন হলো। আবার তুমি যদি করো 1 3 নিলাম আর এখানে 2 নিয়ে নিলাম, তাহলে এটা একটা আলাদা পার্টিশন হলো। এখানে আমি 1 1 2 নিলাম, 1 3 নিলাম, 2 3 নিয়ে নিলাম আর সিঙ্গেল 1 নিলাম, এটা একটা পার্টিশন হয়ে গেল। আবার আমি সবটাকেই একটাতেই রাখলাম, হ্যাঁ, তাহলে এটা একটা পার্টিশন হয়ে গেল। আর কোনো পার্টিশন সম্ভব? আর সম্ভব না। তাহলে কটা পার্টিশন হলো? 1 2 3 4 5, তাহলে এখানে হলো মোট, সো টোটাল 5 partitions for 1 2 3, মানে 3টে এলিমেন্ট থাকলে আমার 5টা পার্টিশন সম্ভব। বলো বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। তো এই কোশ্চেনটা আমি কি করেছি, যে আমি যদি 4টে এলিমেন্ট থাকে তাহলে কটা পার্টিশন সম্ভব। ঠিক আছে? তো এটা এই কোশ্চেনটা করলে তোমরা বুঝতে পারবে যে, দাঁড়াও স্যার 5টা কি করে হলো? কটা হলো? 5টাই তো দেখছি। উপরের 3টা নেবো না? উপরের 3টা, তারপরে দুটো, সব পার্টিশন এক একটা। এটা একটা পার্টিশন, মানে কিভাবে তুমি ভাগ করছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। হ্যাঁ,
ভাগগুলোকে আমি পার্টিশন বলছি না, কথাটা বুঝতে পেরেছো? এই যে যখন 1947 সালে ইন্ডিয়া পাকিস্তান আলাদা হয়ে গেল, হ্যাঁ, তখন তো একটা পার্টিশন হলো। ওটা ওরা তখন যদি এরকম করা হতো যে ইন্ডিয়া একটা, হ্যাঁ, পাকিস্তান একটা, বাংলাদেশ একটা, তিনটে আলাদা আলাদা করে দিত যখন, যদি শুরুতেই, তা সেটা একটা আলাদা রকমের পার্টিশন হতো। বুঝতে পেরেছো? তো আমরা এইগুলো বলছি। বুঝতে পেরেছো কোশ্চেনটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হুম, মানে আমি কত রকম ভাবে ভাঙতে পারছি, এটা হচ্ছে আমার কোশ্চেন। এটা একভাবে স্যার ভাঙা, হ্যাঁ বলো। বলছি যে কত রকম ভাবে ভাঙতে পারছি, এটার কি কোনো ফর্মুলা আছে পার্টিশন করার? এটা নিয়ে না আমার মনে হয় অনেক রিসার্চ ফিসার্চ হয়েছে, কিন্তু আমার মনে হয় না খুব ভালো কোনো অ্যান্সার আছে। হুম, এটা নিয়ে একটু ডিটেলস পড়াশোনা করতে হবে, তাহলে দেখতে হবে। আই ডোন্ট থিঙ্ক কোনো একটা ভালো অ্যান্সার আছে হয়তো। মানে এটা তুমি সার্চ করে দেখো গুগলে, হ্যাঁ, কিছু একটা পাবে, কারণ এগুলো নিয়ে অনেক, এটা একটা মানে নাম্বার থিওরির একটা ভালো কোশ্চেন। ঠিক আছে, হয়তো আছে কিনা আমি, আমার ঠিক জানা নেই, বুঝতে পেরেছো? না, আমি আগে দেখেছিলাম কিন্তু এখন আমার মনে নেই। এটা গুগলে সার্চ করে নিও, তাহলে একটা কিছু পাবে। আর মনে হয় রামানুজন এই নিয়ে কাজ করেছেন। 8টা হবে, 8টা। 8টা? 4টা যখন a এর মান 4 হবে, আচ্ছা সরি a এর কার্ডিনালিটি 4 হবে, তখন হবে 8টা মান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হতে পারে, সেটা করে দেখতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, আর নেক্সট আমাদের পড়বো কি কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট, তাহলে এখানে যদি আমি এ ক্রস বি করি, তাহলে এখানে যতগুলো অর্ডার্ড পেয়ার সম্ভব, হ্যাঁ, এটা আসবে এ থেকে, বিটা আসবে বি থেকে, এরকম যতগুলো তুমি অর্ডার্ড পেয়ার নিতে পারো, হ্যাঁ, সেটা হবে কার্টেসিয়ান প্রোডাক্ট। যেমন ধরো এ সেটটাতে যদি আমি বলি 1 2 3, আর বিতে যদি বলি জাস্ট এ আর বি, তাহলে এ ক্রস বি হবে কতগুলো? তাহলে এ ক্রস বিতে থাকবে কি অর্ডার পেয়ার থাকবে, যার প্রথম এলিমেন্টটা থাকবে এ থেকে আর দ্বিতীয় এলিমেন্টটা থাকবে বি থেকে। তাহলে আমি প্রথম এলিমেন্টটা যদি নিতে পারি কি 1 2 3 এর মধ্যে যে কোনো একটা নিতে পারি। আমি ধরো 1 নিলাম, তাহলে 1 নিয়ে কতগুলো এলিমেন্ট বানাতে পারবো? তাহলে 1 এর সঙ্গে পরের এলিমেন্ট আমাকে নিশ্চয়ই এ নিতে পারি বা বি নিতে পারি, তাহলে 1 এ হতে পারে, 1 বি হতে পারে। 1 দিয়ে আর সম্ভব না। এবার 2 দিয়ে 2 এ 2 বি হতে পারে, 3 এ 3 বি হতে পারে। তো এই 6টাই এলিমেন্ট আমার সম্ভব। তাহলে এটাই হচ্ছে আমার এ ক্রস বি। বুঝতে পেরেছো? এবার যদি আমি বি ক্রস এ করি, তাহলে আমাকে প্রথম এলিমেন্টটা বি থেকে নিতে হবে। তাহলে এটা দেখতে হয়ে যাবে এ কমা 1, এ কমা 2, এ কমা 3, বি কমা 1, বি কমা 2, বি কমা 3, এইরকম দেখতে হবে। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই দুটো সেট কি সেম? না স্যার। সেম না। সেম নয়। তাহলে এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ। কিন্তু এটা আমরা সহজে বলতে পারছি যে এ ক্রস বি ইকুয়ালস টু এ বি ক্রস এ। তার নাম্বার অফ এলিমেন্টস কিন্তু দুটোতেই সমান। আচ্ছা হলো, এখান থেকে আরো বলা যায় যে এতে যদি m সংখ্যক এলিমেন্ট থাকে আর বিতে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস বিতে কটা এলিমেন্ট থাকবে? mn সংখ্যক। mn mn সংখ্যক। হলো। আচ্ছা এবার আমাকে বলো যে ধরো এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট আর বিটা হচ্ছে এমটি সেট। এবার আমাকে বলো
এ ক্রস বি তাহলে কি হবে, বা এন ক্রস ফাই কি হবে? ন্যাচারাল নাম্বারের সেটই এন পাবো। হবে স্যার, এন হবে। ন্যাচারাল নাম্বারই হবে তাহলে, হুম স্যার ন্যাচারাল নাম্বারই হবে, কারণ ফাইয়ে তো কোনো এলিমেন্টই নেই। তাহলে এলিমেন্ট নেই তো তুমি প্রথম এলিমেন্টটা এন থেকে নিচ্ছ, পরের এলিমেন্টটা তাহলে কি নেবে? তোমাকে তো অর্ডার পেয়ার বানাতে হবে, তো অর্ডার পেয়ার বানাতে পারছো? পারছি না। তাহলে কি হবে? শুধু এন করাই সেটটাই হবে। এনসারটা কি করে হবে? তুমি তো অর্ডার পেয়ারই করাই যাবে বানাতে না পারছো এটা, না। করাই যাবে না এটা। তোমাকে কি বলা হলো? ক্রস মানেই তো অর্ডার পেয়ারের এলিমেন্ট, তো এখানে তুমি অর্ডার পেয়ার বানাতে পারছো কি? না স্যার। না স্যার। তাহলে কি হবে অ্যান্সার? স্যার ফাই হবে তাহলে। তাহলে ফাই হবে। এইভাবেও তুমি ভাবো না যে এটা হচ্ছে তোমার, যাই থাক, এখানে তো জিরো, বিতে কটা এলিমেন্ট আছে? জিরো। তাহলে প্রোডাক্টে কটা এলিমেন্ট থাকবে? জিরো ইন্টু সামথিং, তার মানে অ্যান্সার কত? জিরো। তো জিরো এলিমেন্ট থাকে কোন সেটে? এমটি সেটে। তুমি এইভাবেও তো বলতে পারো। কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। কার কোনো ডাউট আছে হ্যাঁ, এখানে? স্যার বলছিলাম যদি এন ক্রস আর দিত তাহলে? এন ক্রস আর যদি দিত, এন ক্রস আর, তাহলে কোশ্চেনটা কি? এখানে তো তুমি কোশ্চেনটা স্যার ডেফিনেটলি অনেকগুলো পয়েন্ট তুমি বানাতে পারবে। হুম এটা তো অসংখ্য হবে স্যার। হুম এটা তো তোমার এর কার্ডিনেট, দেখো এখানে ইনফাইনাইট সংখ্যা আছে, তো ইনফাইনাইটের জন্য কার্ডিনালিটির আলাদা কনসেপ্ট আছে, সেটা আমরা হয়তো পরে আলোচনা করব। হ্যাঁ, এটার অ্যান্সার হয়ে যাবে সি, যেটা কিনা কার্ডিনালিটি অফ আর এর সঙ্গে সমান। ঠিক আছে, এটা কেন সি হচ্ছে সেটা আমরা পরে আলোচনা করব। মানে আর এ যতগুলো এলিমেন্ট থাকবে ঠিক ততগুলো এলিমেন্ট থাকবে। হ্যাঁ বলো। স্যার তার মানে আপনি বলতে চাইছেন এন এর থেকে আর এ বেশি এলিমেন্ট আছে? এন এর থেকে আর এ ডেফিনেটলি অনেক বেশি এলিমেন্ট আছে। হ্যাঁ স্যার, আর থাকবে তো। আচ্ছা বলো তো, এন আর জেড এর মধ্যে কোনটাতে বেশি এলিমেন্ট আছে? জেড এ। হ্যাঁ, সবার অ্যান্সার ভুল, দুটোতে স্যার সমান ওইভাবে সংখ্যক ভাবলে এলিমেন্ট তো আছে। জেড এ বেশি পাওয়া যাবে। এনেও যতগুলো সমান সমান এলিমেন্ট কি আছে। করে হবে? হ্যাঁ, এন তো ন্যাচারাল নাম্বার না, তো 1 2 3 এভাবে চলতে থাকবে। আর জেড এ তো প্লাস মাইনাসও হবে, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস হ্যাঁ, মাইনাস এখানেই 1 তো, থেকে মাইনাস 2 এখানে, পর্যন্ত। হ্যাঁ ঠিকই বলেছো। এখানেই তো দৃষ্টিভঙ্গি তোমাদেরকে অন্যরকম রাখতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা ধরো তোমার কাছে এরকম আছে, হ্যাঁ, যে আমাদের ছোটবেলা অনেক থাকতো, গুলি খেলতো না, গুল্লি গুল্লি, ছোট 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 গুল্লি হতো না, কি বলো ওগুলোকে? কি বলো বলো? মার্বেল স্যার। মার্বেল, মার্বেল, মার্বেল গুলি হ্যাঁ স্যার। হ্যাঁ। তো ওগুলো থাকতো, তো তোমরা কি করতে? এগুলোকে ধরো গুনছো, ঠিক আছে, তো গুনতে গেলে তুমি কি করতে? জাস্ট পেয়ারিং করতে, যে এটা একটা, মানে এক নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এভাবে নাম্বারিং করে তো তুমি মোটামুটি ভাবতে যে কটা হলো, 10টা হলো না কি হলো, তাই না? এটাই তো আমাদের গোনার কনসেপ্ট নাকি? এইভাবে তো আমরা গুনি। হ্যাঁ স্যার। ধারণাটা ক্লিয়ার হলো? এবার ধরো আমার এখানে আছে 1 2 3 আপ টু ইনফিনিটি অবধি, ঠিক আছে। আর জেডে কারা আছে দেখো, জেডে আছে 0 1 -1 2 -2 3 -3 4 -4, এইভাবে আছে।
বুঝতে পেরেছো? আমি বললাম, ধরো আমি বললাম এটা 1 নম্বর এলিমেন্ট, এটা 2 নম্বর এলিমেন্ট, এটা 3 নম্বর এলিমেন্ট, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এইভাবে এইভাবে আমি কাউন্ট করে গেলাম। হ্যাঁ স্যার, বুঝতে কাউন্টিং এর মতো করে ভাবলে তো তাহলে ন্যাচারাল নাম্বারই আবার হবে। তাহলে ন্যাচারাল নাম্বারে যতগুলো এলিমেন্ট আছে ততগুলো জেডে আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। বুঝতে পারলে তো? এই জন্য কাউন্টিং কি প্রোডাক্টের উপর ডিপেন্ড করে? কিসের উপর? প্রোডাক্টটা কি কাউন্টিং এর উপর ডিপেন্ড করছে? মানে প্রোডাক্ট যে বানাচ্ছি আমরা, তো প্রোডাক্টটা কাউন্টিং যে করছি তার উপর ডিপেন্ড করছে? তোমার প্রশ্নটা মানে প্রোডাক্টের সঙ্গে মানে কাউন্টিং। আমরা যে প্রোডাক্ট বানাচ্ছি, যেমন প্রথমটা বানালাম 1 2 3 A B, তো এখানে আমরা যদি মাইনাস এর জায়গায় -1 -2 থাকতো, তো এখানে তো প্রোডাক্ট হতো না, আমরা তো কাউন্টিং করছি না। প্রোডাক্টের এখানে এখন কোনো ব্যাপার নাই, আমরা তো এখানে তো আমি সেটের এলিমেন্টগুলো দেখছি এবং তাদেরকে কাউন্ট করছি। এখানে কোনো প্রোডাক্টের কোনো ক্রসের ক্ষেত্রে যখন ক্রস করছি, তো m ইন্টু n করছি, হ্যাঁ তো তখন তো না না, ওখানে তো m ইন্টু n করছি না, ওখানে ক্রস করা মানেটা কি? ক্রস করা মানে আমি ওগুলোকে অর্ডার্ড পেয়ারে লিখছি। কোথাও কি আমি গুণ করেছি? 1 এর সঙ্গে এটাকে কি আমি গুণ করেছি? তত সংখ্যক পাবো না আমি মানে এখন 3টা এলিমেন্ট, এখানে বিটা 2টা এলিমেন্ট, তো গুণ করলাম তো এতটা এলিমেন্ট, মানে এতটা প্রোডাক্ট পাবো আমি হ্যাঁ ওই কারেক্ট, ক্রস একদম করার ঠিকই মধ্যে। বলছো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই। তো যেমন ধরো আমি যদি n ক্রস n করি, তো এখানে যতগুলো এলিমেন্ট আছে, এখানে যতগুলো এলিমেন্ট আছে, তাহলে প্রোডাক্টে কতগুলো এলিমেন্ট থাকে? ধরো এখানে আমার এখানে ধরো n সংখ্যক এলিমেন্ট আছে, আমি কথার কথা বলছি, এখানেও ধরো n সংখ্যক আছে, তাহলে নিশ্চয়ই এখানে n স্কোয়ার সংখ্যক এলিমেন্ট থাকবে, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা হোল্ড করে তো, কাউন্টিং এর ক্ষেত্রে এই জিনিসটা হোল্ড করে। কিন্তু এইরকম তো হতেই পারে যে n স্কোয়ার যেটা তার মান n এর সঙ্গে সমান হতে পারে। ইনফাইনাইটের ক্ষেত্রে এই ধরনের জিনিস খুব হয়, হ্যাঁ হতে পারে। ঠিক আছে? তো আমরা দেখব n ক্রস n এর মধ্যে যতটা এলিমেন্ট থাকবে আর n এর মধ্যে যতটা এলিমেন্ট থাকবে এটাও কিন্তু সেম, একই সংখ্যক এলিমেন্ট আছে, ঠিক আছে? এটা এটা তুমি এক্ষুনি এইভাবে আমরা দেখতে পারো। দেখো n ক্রস n এর এলিমেন্টগুলোকে আমি এইভাবে লিখতে পারি কি 1, 1, 1, 2, 1, 3, 1, 4 হলো। তাহলে এটা হচ্ছে 1 দিয়ে যতগুলো এলিমেন্ট আছে। এবার আমি এখানে লিখছি 2, 1, 2, 2, 2, 3, এইভাবে আমি লিখতে পারছি 3, 1, 3, 2, এইভাবে আমি লিখে যাচ্ছি, তারপরে 4 দিয়ে লিখে যাচ্ছি। হ্যাঁ, এইভাবে আমি লিখে যাচ্ছি। এবার আমি কাউন্ট করছি কি, এটাকে আমি 1 নম্বর, তারপরে এটাকে 2, এটা 3, এইভাবে আমার এটা চলে আসে। তারপর এটাকে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, তারপর 7 নম্বর, 8 নম্বর, এইভাবে আমি যদি কাউন্ট করে যাই অ্যারো দিয়ে দিই, তাহলে আমি সবটা কাউন্ট করতে পারবো না 1 2 করে? হ্যাঁ স্যার। তাহলে তাহলে আমরা তো সবটাই কাউন্ট হয়ে গেল, কোনো কিছু বাদ পড়ে থাকলো কি? না স্যার। তাহলে আমি বলতে পারি না যে আমার এখানে n এ যতগুলো এলিমেন্ট আছে ততগুলো এলিমেন্ট এখানেও আছে, হ্যাঁ স্যার। ঠিক? তাহলে এই যে আমরা বলছি অসংখ্য সংখ্যক বা ইনফিনিটি, এই অসংখ্যটাও অসংখ্য রকমের অসংখ্য আছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? অসংখ্য অসংখ্য রকমের হয়, অসংখ্য রকমের হয় এগুলো। তাহলে n থেকে আর কি করে বড় হতে পারে? হ্যাঁ, ওটাও আমরা ডিসকাস করব, ঠিক আছে? তুমি এই যদি কোশ্চেনটা অসংখ্য হয়, হ্যাঁ যদি অসংখ্য হয়, মানে যে আমি n এর ক্ষেত্রে অসংখ্য ধরলাম, তো নিশ্চয়ই একটা, মানে যেটা প্রথম নাম্বার চুজ করবো তারপরে নাম্বার তো আগের থেকে বড় হবে না? না, নাম্বার বড় ছোটর আমার এখানে কোনো ব্যাপার নেই। তুমি কোন নাম্বার কথা বলছো? মানে এখন ধরে নেন n এর ক্ষেত্রে 1 2 3 4 5 হয়ে যাচ্ছে, তো আমি হ্যাঁ যদি 5 কে চুজ করি, তো 5 এর পর তো 6 অটোমেটিক ওর চেয়ে বড় হবে।
5 এর হ্যাঁ তুলনায় 6 বড়, তুলনায় 7 বড়। হ্যাঁ তো ওইভাবে তো ওইভাবে যদি কাউন্ট করি তো মানে এখানে তো মানে ডাবল সংখ্যা হয়ে যাচ্ছে না, যখন n ক্রস n করছি তো এখানে হ্যাঁ দুটো 1 তো কোথাও দুটো 2, তিনটা 2, চারটা 2 এভাবে আসছে। তো n এর ক্ষেত্রে তো ওইভাবে চারটা আসবে না, না একটা করে তো আসবে। হ্যাঁ n এর ক্ষেত্রে একটাই আছে, কিন্তু আমাদের কাউন্টিং এর প্রসেস অনুযায়ী তো এখানে দেখছি যে n এ যটা এলিমেন্ট আছে এখানেও তটাই আছে। আরে দুটো 4 থাকলেও তো আমি বলবো যে এটা হচ্ছে প্রথম 4, এটা দ্বিতীয় 4, তো আমি 1 2 করে নিতে পারছি তো, ঠিক কি না? আমি তো সাজিয়ে নিয়েছি না জিনিসটাকে, সাজিয়ে তারপরে কাউন্টিং করছি, আচ্ছা স্যার। ঠিক আছে? কিন্তু এই তুমি কিন্তু আর এর এলিমেন্টগুলোকে তুমি এইভাবে কখনোই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে করে কমপ্লিট করতে পারবে না, তাও কিছু থেকেই যাবে, এক্সট্রা এলিমেন্ট থেকেই যাবে, কোনোদিন সম্ভব নয়। সেই জন্য আমি বলতে পারবো যে n এর থেকে স্ট্রিক্টলি বেশি আর এলিমেন্ট আছে, মানে আর এর কার্ডিনালিটি ইজ স্ট্রিক্টলি বিগার দেন n এর কার্ডিনালিটি। এটা আমরা মানে প্রুফ করে দেবো তোমাদের সামনে, যে তখন তখন তোমাদের মনে মানে তুমি বুঝে যাবে যে না একদম এটা সত্যি, ঠিক আছে? তোমরা দেখো যে প্রশ্নগুলো বুঝতে পারছো কিনা, আমি যে জিনিসটা তোমাদেরকে বলতে চাইছি সেটা তুমি নিতে পারছো কিনা, কি জিনিসটা ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ হ্যাঁ স্যার। হুম। ওকে, তো এই হলো আমাদের মোটামুটি কার্টেসিয়ান প্রোডাক্ট। এখানে দুটোর জন্য করলাম, এরকম তিনটের জন্য তুমি করতে পারো, হ্যাঁ অসংখ্যর জন্য করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, কার্টেসিয়ান প্রোডাক্টকে আর একটু ডিটেলসে বলা যায়, সেটা কি এখন বলবো না পরে বলবো ভাবছি, ঠিক আছে ওটা পরে বলবো, ঠিক আছে? আর একটু অন্যভাবে বলবো। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি সেট থিওরি আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের কিছু এক্সারসাইজ দেব। আচ্ছা সেট থিওরি দাঁড়াও, এখানে একটা জিনিস আমরা এখনো বলিনি যেটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে যেমন ধরো এটা ধরো এ সেট, এটা ধরো বি সেট, তাহলে এ ইউনিয়ন বিতে কটা এলিমেন্ট থাকবে এটা নিয়ে আমরা আলোচনা করিনি। এ ইউনিয়ন বিতে এলিমেন্টের সংখ্যা এটা হয় এ প্লাস বি মাইনাস এ ইউনিয়ন ইন্টারসেকশন বি। হ্যাঁ, তো এটা কিভাবে পেলাম দেখো, এর এলিমেন্টগুলো তুমি যদি কাউন্ট করো, ধরো এখানে এখানে কটা আছে, এগুলো এগুলো সবটা তুমি কাউন্ট করছো, ঠিক ঠিক আছে, কাউন্ট করছো। তারপরে তুমি ধরো বি এর এলিমেন্টগুলোকে কাউন্ট করছো, ঠিক আছে, বি এর এলিমেন্টগুলোকে তুমি কাউন্ট করছো। তাহলে দেখো বি এর মধ্যেও তো এগুলো আছে, তাহলে এই ইন্টারসেকশনে যেটা আছে সেটা দুবার কাউন্ট করে নিচ্ছ না? একবার যখন এ কাউন্ট করেছিল তখনও কাউন্ট করেছো, আবার যখন বি করছো তখনও কাউন্ট করেছো, কিন্তু কাউন্ট তো আমি একবারই করব, সেই জন্য একবার আমি বিয়োগ করে দিচ্ছি। বলো এটা কি বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। হুম, এবার যদি এইরকম থাকে, তিনটে থাকে, তাহলে আমরা কি করব? দেখো এইটা যত সহজে বোঝা গেল, এইটা আর তত সহজে বোঝা যাবে না। হ্যাঁ, তখন আমাদের কি করা উচিত? তখন আমাদের ম্যাথমেটিক্যাল হ্যাঁ বুদ্ধি লাগাতে হবে, ঠিক আছে? তখন আমরা কি করব, এইটাকে আমরা একটা সেট হিসেবে ভাববো, ধরে নাও এটাকে ডি নাম দিলাম, ঠিক আছে, লেট ডি ইকুয়ালস টু বি ইউনিয়ন সি, ঠিক? তো এটা যদি ডি হয় তাহলে এটা কি হয়ে গেল, পুরোটা এ
ইউনিয়ন ডি হয়ে গেল। তাহলে এবার দেখো এটা দুটোর মতন হয়ে গেল। তাহলে দুটোর মতো যদি হয়ে যায় তাহলে আমি এটাকে লিখতে পারি এ প্লাস ডি মাইনাস এ ইন্টারসেকশন ডি হলো। আচ্ছা, এটা তো আলাদা কিছু করার নেই। ডি এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই বি ইন্টারসেকশন সি মাইনাস এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ওকে, আচ্ছা দেখো এইটা থাকলো, এইটা ইন্টারসেক্স ইউনিয়ন আছে, তো এটা তো আবার এর রকম হয়ে গেল। তাহলে এটাকে আমি আবার আলাদা করে লিখতে পারি বি প্লাস সি মাইনাস বি ইন্টারসেকশন সি হলো। আচ্ছা, এইটাকে কি করব? এইটাকে দেখো আমি যদি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি করি এটা দুটো ইউনিয়নে ভাঙতে পারবো। তাহলে এইটাকে আমি এইভাবে লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে দেখো এখানে দুটো জিনিসের ইউনিয়ন হয়ে গেল। তাহলে এইখানে আমি আবার এই ফর্মুলা ইউজ করতে পারবো। যখনই দুটোর ইউনিয়ন চলে আসছে তখনই তুমি ফর্মুলা ইউজ করতে পারছো। তাহলে এইটাকে আমি কি করব, যেমন আছে তেমনই এটা রেখে দেবো মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস। তাহলে দেখো এটা আছে কি, তাহলে এই দুটো আলাদা আলাদা হয়ে যাবে। দেখো এখানে প্লাস হতো না, তো প্লাসটা কি হয়ে যাচ্ছে, এখানে মাইনাস আছে বলে মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার মাইনাস আসতো এই দুটোর ইন্টারসেকশন, তো সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে সেটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। তো একবার অলরেডি এ নেওয়া হয়ে গেছে, তো এখানে আর এ না নিলেও চলবে, এটা হয়ে যাবে সি। তাহলে এইটা হয়ে গেল আমার ফর্মুলা, তিনটার জন্য হয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে একটা প্যাটার্ন তুমি লক্ষ্য করতে পারবে। কি প্যাটার্ন? প্যাটার্নটা হচ্ছে দেখো যারা সিঙ্গেল সিঙ্গেল আছে এ বি সি, সিঙ্গেল সিঙ্গেল যোগ করে নিলাম, তারপরে ডবল ডবলগুলো বিয়োগ করে দিচ্ছি। দেখো ডবল 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 বিয়োগ করে নিলাম, তারপরে দেখো তারপর তিনটে নিয়ে যোগ করে দিচ্ছি। তো এই লজিকটা আমার এক্সটেন্ড হবে। তো আমি যদি চারটার জন্য করি এ বি সি ডি, ঠিক আছে, তো চারটের জন্য কি হবে, তো প্রথমে সিঙ্গেল সিঙ্গেল নিয়ে আমি যোগ করে দেবো। তাহলে এ যোগ করব, বি যোগ করব, সি যোগ করব, ডি যোগ করব হলো। এবার দুটো দুটো করে বিয়োগ করব। তাহলে প্রথমে যোগ, তারপরে বিয়োগ, আবার যোগ বিয়োগ, এভাবে চলতে থাকবে। প্রথমে একটা একটা করে নিলাম, তারপরে দুটো দুটো করে বিয়োগ করব। তাহলে দুটো দুটো এখানে দেখো চারটে আছে আর আমি দুটো দুটো করে নিচ্ছি, তো কটা এরকম নিতে পারবো? 4C2 4C2 মানে 6টা। তাহলে এখানে আমার 6টা হবে। তাহলে সেই 6টা কি কি হবে দেখো, প্রথমে এটাকে ফিক্সড করে নাও। তাহলে এর সঙ্গে বি নেবো, এর সঙ্গে সি নেবো, এর সঙ্গে ডি নেবো, তাহলে এর কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এ বি এ সি এ ডি। ওকে, দেখো আমি একটা সিস্টেম মেনে কাজ করছি, এর কাজ কমপ্লিট। এবার আমি বি নেবো, তাহলে দেখো বি এর সঙ্গে আর এ নেবো না, কারণ অলরেডি এটা কমপ্লিট। তাহলে আমি আর বাঁ দিকে তাকাবো না, শুধু ডান দিক দেবো। তাহলে বি এর সঙ্গে সি, বি এর সঙ্গে ডি। তাহলে বি এর সঙ্গে সি, বি এর সঙ্গে ডি। আচ্ছা, বি এরও কাজ কমপ্লিট, এবার পড়ে আছে সি, তাহলে সি ডি। তাহলে সি ডি হয়ে গেল, আর কিছু বাকি থাকলো। দেখো 6টা হয়েছে, কাউন্ট করে নাও। দেখো তাহলে দেখো আমি 6টা 4C2 6টা এভাবে ক্যালকুলেশন করলাম আর এখানে আমি দেখিয়ে দিলাম। তাহলে দেখো কোথাও ভুল হবে না। এবার দুটো দুটো করে হয়ে গেল, এবার তিনটাগুলো এবার যোগ হবে। তাহলে দেখো এখানে 4টে আছে, তো 3টে নিয়ে নেবো, একটা পড়ে থাকবে, যেটা পড়ে থাকবে সেই হিসাব অনুযায়ী আমি জিনিসটাকে লিখবো। তাহলে আমি যদি ডি পড়ে থাকে তাহলে আমি এবিসি পাবো। আচ্ছা, এবার যদি সি পড়ে থাকে তাহলে এবিডি পাবো। তারপরে বি পড়ে থাকলে এসিডি পাবো, হ্যাঁ, তারপরে এ থাকলে বিসিডি পাবো। তারপরে তিনটের কাজ কমপ্লিট, 4টে হয়ে গেল। এবার বাকি থাকবে সব কটা নিয়ে। তা দেখো মোট কটা টার্মস দেখতো, অনেকগুলো টার্মস চলে আসছে। 4টের জন্য এরকম ফর্মুলা, 5টার জন্য আরও বড় হয়ে যাবে। তো এইভাবে এটা চলতে থাকবে, ঠিক আছে। তো এই যে ফর্মুলাটা, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ
এক্সক্লুশন এক্সক্লুশন ইনক্লুশন প্রিন্সিপাল বা ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল, এটারই নাম হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। মানে বেসিক্যালি একবার যোগ করছি বিয়োগ করছি, তো ওই ওই হিসাবে নামটা এসছে ইনক্লুশন এক্সক্লুশন। বলো এই জায়গাটা বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার। তো আইডিয়াটা ধরার চেষ্টা করো যে আমরা কি করছি, প্রথমে একটা একটা করে যোগ করছি, তারপর দুটো দুটো বিয়োগ, তারপর তিনটা তিনটা যোগ, চারটা চারটা বিয়োগ, আবার পাঁচটা পাঁচটা যোগ, ছটা ছটা বিয়োগ, এইভাবে চলতে থাকবে এটা। বুঝতে পেরেছো? এইটা থেকে তোমার অনেক অঙ্ক আসে, ঠিক আছে? এখান থেকে মানে হয়তো তুমি এতে জ্যামে নাও দেখতে পারো, বাট কনসেপ্টগুলো থাকা দরকার। বিভিন্ন তুমি যদি কোনো সরকারি পরীক্ষা দিতে যাও, হ্যাঁ, তখনও এই টেকনিক তোমার কিন্তু কাজে লাগবেই লাগবে 100%। সরকারি পরীক্ষাতে আজকাল এখান থেকে খুব অঙ্ক দেয়, মানে দেয়, অবশ্যই দেয়। ওকে, তো এটা মাথায় রাখতে হবে। ওকে, এবার এবার দেখো, আচ্ছা বলো এতক্ষণ ধরে যা যা পড়ালাম তার মধ্যে কি কোনো ডাউট আছে কারো? কোনো রকম ডাউট? কোনো রকম কোশ্চেন? বিশাল হালদার, স্যার আগের টপিকটা থেকে একটা ছিল হ্যাঁ বলো। স্যার, এন জেড কিউ আর ইরেশনাল আর রেশনালের মানে কার্ডিনালটা যদি অর্ডার মেনটেন করে বলে দেওয়া হতো একসঙ্গে তাহলে ভালো হতো। কার্ডিনালিটি নিয়ে আমরা আলাদা ক্লাস করব, ঠিক আছে? মানে কার্ডিনালিটি নিয়ে ঠিক আছে। অনেক কথা বলার আছে, তখন আমরা এইগুলো আলোচনা করব, তখন দেখবে তোমার সমস্ত কোশ্চেন ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ঠিক আছে স্যার। হুম। এবং এই এই ক্লাসটা অনেক পরে হবে, কেন বলো তো? কারণ এখানে অনেক ধরনের সেটস আমরা কনস্ট্রাক্ট করব, যেমন ধরো সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস অন আর, এরকম কতগুলো এই ধরনের যে সেটটা তুমি তৈরি করছো, যে সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস অন আর, তাহলে তার কার্ডিনালিটি কী হবে? সেট অফ অল ফাংশনস ফ্রম আর টু আর, তার কার্ডিনালিটি কী হবে? দেখতে পেরেছো কত মানে বিভিন্ন ধরনের আমি সেট তৈরি করব এবং তার কার্ডিনালিটি আমি বের করব। বুঝতে পেরেছো? তো যখন আমরা এই যে সমস্ত মানে কন্টিনিউটি এই হ্যান ত্যান জিনিস যখন পড়া হয়ে যাবে, তখন আমরা এই ধরনের কোশ্চেন ডিল করব। বুঝতে ঠিক পেরেছো? আছে স্যার। সো হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেবিকা তোমার কোনো ডাউট আছে? না স্যার, নেই স্যার। বলছিলাম যে এটা যদি একটু কমপ্লিমেন্ট হয়, মানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তাহলেও তো ফর্মুলাটা একই থাকে। হ্যাঁ, তুমি ওখানে এ এর জায়গায় তুমি যা খুশি সেট বসাতে পারো, ঠিক আছে? মানে হ্যাঁ এখানে এ স্যার। বসালে ওখানেও এ বসাতে হবে। এখানে তুমি যদি এ এর জায়গায় এ কমপ্লিমেন্ট দিয়ে রিপ্লেস করো, তাহলে এখানেও এ কমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? আমরা এটার অ্যাপ্লিকেশন পড়বো তো, এই যে নাম্বার অফ অন টু ফাংশনস, এটা খুব মানে টাফ কোশ্চেন্স, তো সেটার আমরা যখন পড়বো তখন এটার অ্যাপ্লিকেশন পড়বো, ঠিক আছে? আচ্ছা, দেবজিৎ সাহা, স্যার বলেন। কোনো ডাউট? ডাউট সেরকম নাই। আচ্ছা, হিরণময়, না, ডাউট নেই। মৃন্ময়, ঠিক আছে। ওকে, প্রীতিকণা, না স্যার। সৌম্য,
না স্যার ঠিক আছে, কোনো ডাউট নেই। ওকে। আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে আর ক্লাসটা আমি বেশি করব না, ঠিক আছে? আজকে আমার একটা কাজ আছে, তো ক্লাসটা আমি এখানেই আজকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? এরপরে আমরা রিলেশন নিয়ে পড়বো, রিলেশন, তারপরে ফাংশন, তারপরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। অনেক অনেক কিছু বলার আছে, নতুন নতুন জিনিস তোমরা অনেক কিছু জানতে পারবে, এবং ইন্টারেস্টিং লাগবে, দেখবে ভালো লাগবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানেই ছাড়ছি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে।